গত 15 বছরের অপশাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন মন্তব্য আইন উপদেষ্টার। আদিলুর রহমান বললেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এন্ড কম্পেনসেশন, we will definitely think about that. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime. রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের। সব দলকে 24-এর চেতনা ধারণের আহ্বান। প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এইভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে ফিরে আসবে গণতন্ত্র, মন্তব্য মঈন খানের। বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, হুঁশিয়ারি মান্নার। নতুন ইসি গঠনে সার্চ কমিটিতে 3 শতাধিক নাম, কয়েকটি পেয়েছে একাধিক দল থেকে। তালিকায় সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি। গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি। ছেলে নয়, বগুড়ায় ভাড়াটিয়ারাই খুন করে ফ্রিজে রেখেছিল নারীর মরদেহ। পুলিশের চাঞ্চল্যকর তথ্য, রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে প্রবাসী চিকিৎসককে হত্যা। কাকরাইল মসজিদ ঘিরে তাবলিগের সাদপন্থীদের বিপুল জমায়েত। শান্তিপূর্ণ অবস্থান শেষে জুমার নামাজ আদায়, বিভেদ ভুলে ঐক্যের আহ্বান। দাবিটা জানালাম যেন আমাদের আমির সাহেবকে আগামী বিশ্ব ইজতেমাতে প্রথম পর্বে আমরা আনতে পারি। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে, এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। 15 বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্যও কঠিন। তবে আমরা থেমে থাকব না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে,
কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শুধু গুমের শিকার পরিবার নয়, শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এই অভিযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ফ্যাসিবাদকে স্বীকৃতি না দিয়ে মুজিববাদকে ধারণ করছে দলগুলো। অভ্যুত্থানের ১০০তম দিনে রায়েরবাজার কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করে তারা। নেতৃবৃন্দ জানান, সেখানে গণকবরে ১২৭ জনকে দাফন করা হয়েছে। তাদের শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, আহতদের চিকিৎসায় সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার, হতাহতের পূর্ণাঙ্গ তালিকাও করতে পারেনি। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়েরবাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে। এখনো সেখানে প্রিয় বাবা, প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা। তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন অথবা আদৌ আছেন কিনা। আমার স্বামী রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? সবাই যাতে একসাথে কাজ করে আর আমাদের এই শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায়। জুলাই বিপ্লবের ১০০তম দিনে রায়েরবাজার কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। কবর জিয়ারত করে জানান ১২৭টি গণকবর শনাক্তের কথা। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোট ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে। এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। এর আগে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৬ আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, এখনও জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল না, একটা রোড ম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন, কিভাবে সামনের দিনে আহতদের পুনর্বাসন করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা, নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি। দেশ জুড়ে আহতদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা। সেই সঙ্গে আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের কি চোখ পচে যাওয়ার পর কি আমাদেরকে ট্রিটমেন্ট দিবে নাকি বাংলাদেশ সরকার? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনে দলগুলো যে পলিটিক্যাল সেটেলমেন্টে গেছে তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ এবং পরিবারতন্ত্রের কবর রচিত হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের ভেতরে থেকে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে। অবিলম্বে পুলিশ, র্যাব, প্রশাসন ও বিভিন্ন বাহিনীতে যারা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করার তাগিদ আসে সমাবেশে। এ সময় আহত ও শহীদ পরিবারগুলোতে দ্রুত পুনর্বাসনের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে অফিসার্স ক্লাব,
ঢাকা আয়োজিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সব রাজনৈতিক দলকে ২৪-এর চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতার আহ্বানও জানান। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেয়া যাবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কর্মকর্তা থেকে কেরানি বেশিরভাগই ফ্যাসিবাদের দোষর ছিল, তাই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন। ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছিত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোসরদেরকে ঢোকানো হয়েছে, তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি, যার প্রমাণ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। এই মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রশ্নে এই জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল। মুক্তিযুদ্ধ, বিপ্লব ও সংহতি আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস একই সূত্রে গাঁথা। বাকশালের মাধ্যমে সব দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় ৭ই নভেম্বর। তেমনি বিগত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আবারও ফিরে আসবে গণতন্ত্র। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না, এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আর এক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। নাগরিক ঐক্যের গণসমাবেশ, দলের উত্তরা ইউনিটের এই আয়োজনে অংশ নেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্বের রাজনীতি নয়, ঘুষ দুর্নীতির রাজনীতি নয়, লুটপাটের রাজনীতি নয়। যারা গত ১৫ বছর ধরে নিরলস এই দেশকে লুট করেছেন, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে পাচার করেছেন, ওদের বিচার হতে হবে। মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে, এমনটাই তার আশাবাদ। আমাদের লক্ষ্য হচ্ছে সেই রকম দল থাকতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে। জনগণের উপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, যত মাস্তানদের দল হোক, যত টাকাওয়ালাদের দল হোক, যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেব না, তাহলে সেই দল কোনো শক্তিশালী দল হতে পারে। অন্যদিকে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল গণসংহতি আন্দোলনের সমাবেশ। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, কোনো ফ্যাসিবাদকে আর মানবে না দেশবাসী। কখনো যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন ভারতের পায়ে ধরেছেন, এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই। এখন এই দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সমালোচনা করেন জুনায়েদ সাকি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। প্রতিবেদনে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষভাবে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি, এমনটা জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এবং সংস্কারও জরুরি বলে জানানো হয় প্রতিবেদনে। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানায় ICG। নতুন নির্বাচন কমিশন গঠনে 3 শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝা পড়ার মাধ্যমে নাম জমা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্দিষ্ট কয়েকটি নাম জমা পড়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে। গুরুত্ব পেয়েছেন সাবেক আমলা, বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সেনা কর্মকর্তা। দলগুলোর নেতারা বলছেন, নাম প্রস্তাবে নিরপেক্ষ এবং বলিষ্ঠ ব্যক্তিদেরই পছন্দ করেছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ এখনও অজানা, তবুও ভোটের প্রস্তুতি হিসেবে কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি। এ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। নাম প্রস্তাবে বেশ সতর্ক ছিল দলগুলো। বিএনপির পক্ষ থেকে 10 জন ও জামায়াতের থেকে 8 জনের নামের তালিকা দেওয়া হয়। অন্য দল ও জোটের দেওয়া নামগুলোর মধ্যে বেশ আলোচনায় সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, AMM নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মুহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। রাষ্ট্রীয়ভাবে যাতে গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। নির্বাচনের নামে যত প্রহসন হয়েছে, এরকম কোনো নাটক ভবিষ্যতে বাংলাদেশে আর মঞ্চস্থ হবে না। অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনের যদি পরিপন্থী হয়, নির্বাচন কমিশন তাকে চ্যালেঞ্জ করতে পারবেন, এরকম ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনে থাকা দরকার। এই নির্বাচন কমিশনই কিন্তু আগামী নির্বাচনটা পরিচালনা করবে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে বিশেষ করে নির্বাচনটাই তো এই মুহূর্তে সবার কনসার্ন। বিএনপি ও রাজপথে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো সুনির্দিষ্ট নাম সুপারিশ করেছে। পছন্দের নামের পাশাপাশি আওয়ামী সরকারের সুবিধাভোগী কেউ যেন কমিশনে যোগ দিতে না পারে সে বিষয়ে নজর রাখছেন তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করেছে আইন অনুযায়ী, সেই সার্চ কমিটির কাছে আমরা বিএনপির পক্ষ থেকে 10 জনের নাম প্রস্তাব করেছি। অন্যান্য দলও বিভিন্ন ব্যক্তির নাম প্রস্তাব করেছে। দলগুলো প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে নাম দিয়েছি। এর মধ্যে 2-3টে নাম আমরা চেষ্টা করেছি কমন দেওয়ার জন্য। বিএনপি বা অন্যান্য দলেরও তাদেরও ভাবনা চিন্তা আমরা জানবার চেষ্টা করেছি। সেদিক থেকে আমরা 1-2 নামকে আমরা চেষ্টা করেছি গণতন্ত্র মঞ্চের দলগুলো যে প্রস্তাব দিয়েছে সেখানে অ্যাকোমোডেট করবার জন্য। 21 নভেম্বরের মধ্যে সার্চ কমিটি 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দিবে। সেই সংক্ষিপ্ত তালিকা নিয়ে গণশুনানি করার দাবিও জানাচ্ছেন কেউ কেউ। ফাইনালি যেই নামগুলো তারা সিলেক্ট করতে চায়, আমার মতে তাদের নিয়ে একটা পাবলিক হিয়ারিংয়ের আয়োজন করা, গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি, তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এবং অনুযোগ আছে কিনা। তো সার্চ কমিটির মাধ্যমে একটা রিফাইন্ড ওয়েতে রিকমেন্ডেশনস যাবে রাষ্ট্রপতির কাছে, অবশ্যই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে যাবে। তখন হয়তো প্রকাশিত হবে। যদি তখন কোনো বিতর্কিত ব্যক্তির নাম আসে, তখন তো অবশ্যই জাতীয়ভাবে আপত্তি আসবে। নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সরকারকে বিচার ও প্রশাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আহ্বান জানাচ্ছেন নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। পরে বাসার 8 মাসের শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, বুঝতে পারছি আমরা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে। আপনি আমাদেরকে জানাবেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যরা এই মুহূর্তে কি বলছেন।
মূলত আজকে সকালের ঘটনা। এরপরেই পুলিশ এইখানে লালবাগের ডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। এখনো ডিবির একটি টিম এখানে যেই নারীর মেয়ে মূলত নিখোঁজ হয়েছে, যাকে চুরি করে নিয়ে গেছে, সেই নারীর সঙ্গে এখনো কথা বলছে ডিবির একটি টিম। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে বা পুলিশের কাছ থেকে যে তথ্য রয়েছে, মূলত আজকে সকালের দিকে অর্থাৎ এই মহিলা ফারজানা নামে একজন নারী, তিনি এই বাসায় থাকতেন তার সন্তানকে নিয়ে এবং তার স্বামী সহ। এবং গতকালকে রাতেই একজন নারী রাফা পরিচয় দিয়ে, তার সঙ্গে খুব বেশি দিনের পরিচয় নয়, 8 থেকে 10 দিনের পরিচয় এরকম পুলিশের কাছে বলেছে ফারজানা। 10 দিনের পরিচয়ে একজন নারী তাদের বাসায়, এই বাসাটিতে গতকাল রাতে সাবলেট হিসাবে উঠেছে। এবং ওই নারী মূলত আজকে সকালের দিকে ফারজানাকে বলে যে তার গ্রামের বাড়ি থেকে কিছু চাল বা অন্যান্য কিছু জিনিসপত্র নিয়ে আজকে এই বাসায় আসবে। এই কথা বলে মূলত এখানকার বাসার যে গেটটি খুলে মূলত 3 জন পুরুষকে সাথে নিয়ে ভিতরে ঢুকে এবং ঢোকার সাথে সাথেই ফারজানার যে ভাষ্য, ফারজানাকে ঢোকার সাথে সাথেই বেঁধে ফেলে এবং তাকে আধা ঘন্টার বেশি বেঁধে রেখে তাদের যে জিনিসপত্র, ঘরের যে দামি জিনিসপত্র, 1.5 লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং সাথে যাওয়ার সময় 8 মাসের যে শিশু সন্তানটি তাকেও নিয়ে যায়। পুলিশ বলছে যে এখানে আমরাও এসে যেটি দেখলাম যে এই ভবনের 2 পাশে 2টি সিসি ক্যামেরা রয়েছে, ভবনের ভিতরেও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং যেই নারী, সেই নারীকেও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের কাছে যে তথ্য, নারীর সঙ্গে 3 জন ভিতরে ঢুকেছিল, মোট 4 জন। এই 4 জন বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিল। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। দুপুরে দুপচাঁচিয়া থানায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন বাড়িওয়ালা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে সাদ বিন আজিজুরকে আটক করেছিল র্যাব। সকলেই মর্মাহত যে সন্তানের, আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। বৃহস্পতিবার শেষ রাতে রাজধানীর ধানমন্ডিতে হয় এই ঘটনা। সিসিটিভি ফুটেজ উদ্ধার হলেও এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:30টার দিকে 2 ব্যক্তি 2 পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরাই ডাক্তার AKM আব্দুর রশিদের খুনের অন্যতম সন্দেহভাজন। ধানমন্ডি আচের এই সড়কের 294 নম্বর বাড়িতে স্ত্রী সহ থাকতেন ডাক্তার আব্দুর রশিদ, যিনি যুক্তরাজ্যের নাগরিক। মাত্র 10 দিন আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দোতলার দরজা খুলে বের হন তিনি। এ সময় 3 দুর্বৃত্ত ঘরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ছাদ বারান্দা আছে, আমরা যেখানে আছি এটা ছাদের বারান্দাটা, যেটা মানে পোর্চ যেটাকে বলে, সিঁড়ি পোর্চে একটা দরজা আছে। উনি 2:30টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, ওঠার পরে যেহেতু নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন, উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট একটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা, যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল যখন, তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। সংবাদ পাওয়ার পরে আমরা এখানে আসি। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের
দহিকরণ এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং, সো এই বিষয়ে আসলে দুঃখিত যে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায়নি, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য আব্দুর রশিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে এবারও সন্দিহান পরিবেশবাদীরা। তাদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং COP29-এ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ মোড়লদের অনুপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যুতে কার্যকর কোনো আলোচনা হবে না। একই সাথে জীবাশ্ম জ্বালানির পক্ষেও লবিস্টরা সম্মেলনে সক্রিয় বলে মনে করেন তারা। ফলে এবারও সম্মেলন থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। আজারবাইজান থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। বাকু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে যে গ্লোবাল লিডার সামিট এবছর তা ছিল অনেকটাই নিষ্প্রভ। আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কানাডার জাস্টিন ট্রুডো। তাদের এই না থাকা জানান দেয় জলবায়ু ইস্যু অগ্রাধিকারে নেই মোড়লদের। ফলে পরের নেগোসিয়েশনে ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা যে এগুবে না তা প্রায় নিশ্চিত। সেই সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকৌশল কি হতে পারে জলবায়ু ইস্যুতে, সে বিষয়টিও যুক্ত হয়েছে। সব মিলিয়ে হতাশ ক্ষতিগ্রস্ত দেশগুলো। যেসব লিডারদের আসলে আমাদের দরকার ছিল, ডেভেলপ কান্ট্রিজ, দ্য পলিউটার্স কান্ট্রিজ, সেসব ম্যাক্সিমাম লিডারেই কেউ আসেনি এবারের সামিটে। আমাদের যেটা মনে হয় কপ প্রক্রিয়া চলছে না এবং প্যারিস এগ্রিমেন্টের যে মানে চলমান থাকা সেটাও এখন প্রশ্নের মুখে। আশা মানে পাওয়ার মতো কিছুই দেখি না, এবং যারা আসলে উন্নত দেশ বা কার্বন নিঃসরণকারী দেশগুলো তাদের যে পার্টিসিপেট তারা কিন্তু তেমনভাবে করছে না। অধিক কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে যুক্ত হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলোর নানা তৎপরতা। কৌশলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার চেষ্টা খুবই দৃশ্যমান। তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো যারা তেল উৎপাদনে বেশি কন্ট্রিবিউট করছে, ওপেকের মতো অর্গানাইজেশন বা ওপেকভুক্ত অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই সম্মেলনে উপস্থিত হয়ে তেলের ফসিল ফুয়েলের যে সেফটি নেটওয়ার্ক সেটি এনশিওর করার জন্য নানা রকমের তদবির, লবিং, অ্যাডভোকেসি এগুলো করে যাচ্ছে। চলতি বছরই অন্তত 6টি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। একইভাবে জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে বহু দেশের কোটি কোটি মানুষ। ডেনমার্ক থেকে প্যারিস, গ্লাসগো কিংবা দুবাই, এমনকি এবছর আজারবাইজানেও এখন পর্যন্ত স্বার্থরক্ষিত হয়নি জলবায়ু দুর্গত মানুষের। আসছে বছর ব্রাজিলেও তা হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে আরও জোরালোভাবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ক্ষমতা নেওয়ার পরে জলবায়ু তহবিলের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন আছে পৃথিবীর কোটি দুর্গত মানুষের মধ্যে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানান তিনি। পোস্টে নূর লিখেন, 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দেওয়া হয়েছিল, যার তথ্য বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সে কারণে বক্তব্য প্রত্যাহার করার কথা জানান তিনি। নুরুল হক নূর আরও লিখেন, চিফ প্রসিকিউটরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তাতে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমের সমর্থন অব্যাহত থাকবে তার। এদিকে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকেও জানানো হয়, নুরুল হক নূরের সাথে আলোচনা হয়েছে। তিনি ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন। এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ প্রসিকিউটরকে নিয়ে নূরের বক্তব্য প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপ্লবোত্তর বাংলাদেশে দিল্লির পক্ষে নয়, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষে নির্ভুল তথ্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সন্ধ্যায় রংপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় তিনি আহ্বান জানান।
মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের মহানায়ক আবু সাইদ তার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে সব দল ও মতের সঠিক তথ্য প্রকাশ। এর আগে জুমার নামাজের পর পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে কথা বলেন মাহমুদুর রহমান। এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন আমার দেশ সম্পাদক। আমাদেরকে লড়াই করে যেতে হবে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে, এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিকদেরও একটু সাহস সঞ্চয় করতে হবে যে হ্যাঁ সম্পাদক বলল, কিন্তু সাংবাদিক যদি বলে না আমি আপনার এই ফরমাইশি নিউজ আমি লিখতে পারবো না, এই কথাটি বলার সাহসটা সঞ্চয় করতে হবে আমাদের সকল সাংবাদিকের। ফারুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হলেন জাতি জানতে চায়। এই চলচ্চিত্র নির্মাতা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে রাজধানীর বাবুবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ছিল। সেই সমাবেশে তিনি বলেন, এখন পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি। 5 আগস্টের পরও গুম, খুন, নির্যাতন চলছে। সংগ্রাম এখনো শেষ হয়নি জানান তিনি। বলেন, ক্ষমতার জন্য আজকে বিএনপিও ইউটার্ন নিয়েছে। 53 বছরে দলটি সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান সিনিয়র নায়েবে আমির। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই। ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। একই সাথে শান্তির বার্তা ছড়িয়ে দিতে মাওলানা সাদকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ারও দাবি তোলা হয়। সকালে কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করেন তারা। রীতি অনুযায়ী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান করবেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর থেকেই কাকরাইল মসজিদে আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। মাওলানা জুবায়েরপন্থীদের হুমকি থাকলেও সকাল 8টার দিকে শান্তিপূর্ণভাবেই কাকরাইল মসজিদে অবস্থান নেন সাদপন্থী আলেমগণ। লোক সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। আশেপাশের এলাকাতেও ছিল জনস্রোত। আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি। পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই। প্রথম দফা ইজতেমা এবং ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ইজতেমা আসতেই হবে। দেশের বাইরের অসংখ্য ওলামায়ে কেরাম দেশে আসতেছে, নাস্তিকরা আসতেছে, অনেক কনসার্ট হয় দেশের বাইরের, যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ হইতেছে, অথচ ওনাকে দেশে আসতে দেওয়া হয় না। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে, এবং 600 কোটি কাফের বেদিন তারাও ইনশাল্লাহ দলে 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 ইসলামের ছায়াতলে আসবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়ন নয়, বরং সকলকে সমান চোখে দেখতে সরকারের প্রতি দাবি জানান তারা। জুমার দিন হওয়ায় আগেভাগেই মসজিদের পাশাপাশি মূল সড়কে নামাজ আদায় করে নেন সাদপন্থীরা। পরে নিজেদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে তুলে ধরেন তাবলিগের এই অংশের নেতারা। এ জায়গায় কিন্তু আসছে মাত্র শুধু বয়স্ক যারা, তারা আমাদের কিন্তু তাবলীগের স্টুডেন্ট আছে, তাদেরকে এই জায়গায় আমরা আনি নাই। নজওয়ান আছে, তাদেরকে আমরা আনি নাই। আমাদের মহিলা সেকশন আছে, তাদেরকেও আমরা আনি না। আমাদের মহিলা সেকশন দোতলায় থাকে, কিন্তু এই জায়গায় আমরা আনি নাই। আমাদের আরও অনেক বড় বড় মজমা হতে পারতো, কিন্তু এটাকে আনছি শুধু এই জন্য যে এই জায়গায় আমাদেরকে ঢুকতে দিবে না, একটা হুমকি দিয়েছিল, ওইটাকে যেন করা হয়। আর এই দাবিটা জানালাম যেন আমাদের আমির সাহেবকে আগামী বিশ্ব ইজতেমাতে প্রথম পর্বে আমরা আনতে পারি, এই একটা দাবি নিয়ে আমরা আসছি। দুপুর 1:30টার পর মূল সড়ক থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেন সাদপন্থীরা। কিছু শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয় অবস্থান কর্মসূচি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।